পইড়া কোনো উপায় নাই। যারা আসেন নাই তাদের জন্য এক বালতি সম্বোধনা। তো যাই হোক, যেহেতু আমাদের সিলেবাসটা বেশি ওইজন্য এরকম এক্সট্রা কিছু ক্লাস তো নিতেই হবে। সো আমার মনে হয় যে আপনারা একটু কোঅপারেট করেন। তো ফরেন ট্রেড এর ক্ষেত্রে আমাদের এলসি লাগে। ইউ গাইস হ্যাভ অলরেডি হার্ড অ্যাবাউট আম এলসি। সো লেটার অফ ক্রেডিট অ্যাকচুয়ালি এটা একটা পেমেন্টের গ্যারান্টি বলা যায় আরকি যে ধরেন ফরেন ট্রেড এর ক্ষেত্রে তো ইম্পোর্টার এক্সপোর্টার রা চিনে না। চিনে? মানে they are not known to each other personally. So they have to have some গ্যারান্টি, মানে এক্সপোর্টার তো একটা গ্যারান্টি চাইতে পারে যে ভাই আমি যে প্রোডাক্ট দিব আমার পেমেন্টের গ্যারান্টি কি? চাইতে পারে না? এক্সপোর্টার মানে সেলার, এক্সপোর্টার মানে সেলার, ইম্পোর্টার মানে বায়ার। এটা তো আমরা জানি। তো বিদেশি Yes. সেলাররা যখন আমাদেরকে প্রোডাক্ট দিবে, ওরা কনভিন্সড হবে কেমনে যে আমাদের যে ইম্পোর্টার, বাংলাদেশি যে ইম্পোর্টার প্রোডাক্ট কিনতেছে, সে আসলে প্রোডাক্টের টাকাটা দিবে কেমনে? এই গ্যারান্টি না দিলে কি ফরেন ট্রেড হবে? No, ma'am. এই গ্যারান্টিটা কে দেয়? Ma'am, letter of credit, LC. আরে ভাই লেটার অফ ব্যাংক ক্রেডিট তো এটা কে দেয়? ব্যাংক দেয়, তাই না? Bank die, ma'am. ব্যাংক হচ্ছে জি, ma'am. এক্সপোর্টারকে একটা গ্যারান্টি দেয় অন বিহাফ অফ ইম্পোর্টার অর ইন ফেভার অফ ইম্পোর্টার। যে ইম্পোর্টার যদি টাকা না দিতে পারে কোনো অসুবিধা নাই। পেমেন্টটা কে দিবে আসলে? পেমেন্টটা দিবে আসলে ব্যাংক। ফরেন ট্রেড এর ক্ষেত্রে আম আমরা কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল ট্রান্সেকশন হয় না। যে হ্যাঁ, সিফাতের কাছ থেকে আমি ৳৫০০ নিচ্ছিলাম। সিফাতরে আমি পরের দিন ৳৫০০ দিয়ে দিব। এরকম ঘটনা কিন্তু ঘটে না। ওখানে সব ব্যাংক টু ব্যাংক হবে, তাই না? সবকিছু কিসের মাধ্যমে হবে? ব্যাংক টু ব্যাংক। ব্যাংক টু ব্যাংক। তাহলে পেমেন্টের গ্যারান্টিটাও দিবে ব্যাংক। তো এই প্রসেসটাকে আমরা বলছি কি প্রত্যয়নপত্র বা লেটার অফ ক্রেডিট বা এলসি। So this is very common and it is a must for foreign trade. So generally we see two kinds of letter of credit. One is traveler's LC, another is commercial credit. So for LC we generally understand commercial credit. মানে আমরা এলসি বলতে বোঝাই হচ্ছে ব্যবসা বাণিজ্য করার জন্য যে এলসিটা। ট্রাভেলিং এর জন্য যেটা ওইটা আমরা বুঝি না। তো ট্রাভেলার এলসিও হতে পারে। ট্রাভেলার এলসি কেমন হয়? ধরো আনন্দ ঘুরতে গেছে বিদেশে, ওর হয়তোবা টাকা ওরকমভাবে সাথে করে নিয়ে যেতে পারেনি। ও কি করতে পারে? এখান থেকে একটা এলসি ওপেন করে যেতে পারে। ওই দেশে গিয়ে ও টাকা খরচ করতে পারবে। হ্যাঁ? ওই দেশের একটা ব্যাংকে গিয়ে বললেই হবে যে, "আমার এলসি ওপেন করা আছে, আমার এরকম একটা লিমিট দেওয়া আছে। সো আমার টাকা লাগবে।" তো ওই ব্যাংক দিবে। তো এটা হচ্ছে ট্রাভেলার্স এলসি। আ কিন্তু কমার্শিয়াল ক্রেডিট কি? ফরেন ট্রেড এর জন্য যেটা লাগে, যেটা আমি বললাম যে এক্সপোর্টার ইম্পোর্টার এর হয়ে একটা গ্যারান্টি দেয় যে ইম্পোর্টার এর পেমেন্টটা আসলে ব্যাংক দিবে। তাই না? কার ব্যাংক? ইম্পোর্টারের ব্যাংক। কার ব্যাংক? ইম্পোর্টার। ইম্পোর্টারের ব্যাংক। তো কয়েকটা পার্টি থাকে একটু খেয়াল করো। পরীক্ষার সময় যেহেতু আসবে এগুলো একটু মনোযোগ দিয়ে শুনলেই পেরে যাবে আশা করা যায়। যারা আছো ক্লাসে মনোযোগ দিচ্ছ তো? Yes, ma'am. হ্যাঁ। ১ম পার্টি হচ্ছে অ্যাপ্লিক্যান্ট। অ্যাপ্লিক্যান্ট কে? কে আসলে এই এলসিটা ওপেন করে? অ্যাপ্লিক্যান্ট কে? বায়ার। বায়ার বা ইম্পোর্টার? বায়ার বা ইম্পোর্টার এলসিটা ওপেন করে। এলসিটা ওপেন করে কেন ওপেন করে? কারণ ফরেন ট্রেড তো আর ইন্ডিভিজুয়ালি হয় না। এটা তো ব্যাংক টু ব্যাংক রিলেশন বা ব্যাংক টু ব্যাংক ট্রান্সেকশন হবে। সেই ক্ষেত্রে সে যত টাকার প্রোডাক্ট কিনবে সেই টাকাটা ব্যাংকে জমা রেখে একটা এলসি ওপেন করে। ঠিক আছে? তার মানে অ্যাপ্লিক্যান্ট হচ্ছে বায়ার বা ইম্পোর্টার। ইস্যুইং ব্যাংকে দেখো তো কি লিখছি ইস্যুইং ব্যাংকে? ইম্পোর্টার্স ব্যাংক। ইম্পোর্টারের ব্যাংক মানে এলসিটা ইস্যু করে কে? এলসিটা ইস্যু করে হচ্ছে ইম্পোর্টারের ব্যাংক। এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার। কারণ আমরা অলরেডি বলে ফেলেছি যে এক্সপোর্টারের হয়ে একটা গ্যারান্টি দেয় ইম্পোর্টারের ব্যাংক। তাহলে অবশ্যই ইম্পোর্টারের ব্যাংকই তো এলসিটা ইস্যু করবে, তাই না? বেনিফিশিয়ারি কে? দেখো তো কি লেখা বেনিফিশিয়ারি কে? এক্সপোর্টার হচ্ছে বেনিফিশিয়ারি। কারণ এই ট্রান্সেকশন এ টাকাটা কে পাচ্ছে? মানে সেলারই তো টাকাটা পাচ্ছে, তাই না? বেনিফিটটা
আল্টিমেট বেনিফিটটা তো আসলে সেলারই পাচ্ছে। সো এইজন্য আমরা এক্সপোর্টারকে বলতেছি বেনিফিশিয়ারি। তারপর দেখো অ্যাডভাইজিং ব্যাংক নামে একটা ব্যাংক আছে। এটা কার ব্যাংক? এক্সপোর্টারের ব্যাংক। তার মানে আ ২ প্রান্তেই ২ জনের জন্য ২ টা ব্যাংক আছে। ইম্পোর্টারের ব্যাংকারকে বলতেছি ইস্যুইং ব্যাংক, আর এক্সপোর্টারের ব্যাংকারকে কি বলছি? অ্যাডভাইজিং ব্যাংক বলছি। তার মানে তোমরা অলরেডি বুঝে গেছো যে আসলে এটা কোন রকমের ওই ট্রান্সেকশন না যে পার্সোনাল কোনো কিছু। আম আ ইম্পোর্টারের ব্যাংক এলসি ইস্যু করে, তারপরে তারপরে যখন এক্সপোর্টার প্রোডাক্ট পাঠায়, তখন এক্সপোর্টারের ব্যাংককে টাকাটা কে পাঠায় দেয়? ইস্যুইং ব্যাংক টাকা পাঠায় দেয়। আর টাকা রিসিভ করে কে? অ্যাডভাইজিং ব্যাংক রিসিভ করে। ব্যাপারটা কি ঠিক আছে? তার মানে বায়ার আর সেলার কি নিজেরা পার্সোনাল কোনো কিছু করতেছে নাকি ব্যাংকের মাধ্যমে হচ্ছে? সবকিছু ব্যাংকের মাধ্যমে হচ্ছে এবং ইস্যুইং ব্যাংক যে এলসি টা ওপেন করতেছে সেটা আদৌ ঠিকঠাক আছে কিনা সেগুলা আবার অ্যাডভাইজিং ব্যাংকের কাছে পাঠানো হয় যে ভাই আমরা যে এলসি টা ওপেন করছি আপনাদের কোনো অসুবিধা নাই তো? আপনাদের কোনো অবজেকশন নাই তো? এটা কি ভেরিফাই করে দিবেন আবার? অ্যাডভাইজিং ব্যাংক তো আবার ভেরিফাই ও করে দিবে নাকি? জি ম্যাম। এখন প্রশ্ন হচ্ছে এলসির মধ্যে আসলে থাকে কি? এলসির মধ্যে প্রাইস থাকে, হ্যাঁ? একটা ইনভয়েসে যেরকম থাকে সেরকম কোয়ান্টিটি থাকে। তারপরে আপনার ইন্সুরেন্স থাকলে ইন্সুরেন্সের কাগজপত্র থাকে। যদি মেরিন পথে তুমি মালামাল আনো তাহলে মেরিন ইন্সুরেন্সের কাগজ থাকবে। যদি তুমি এয়ারে আনো তাহলে ফায়ার ইন্সুরেন্সের কাগজপত্র থাকবে। এছাড়া কান্ট্রি অফ অরিজিন মানে কোন দেশ থেকে প্রোডাক্টটা আসতেছে সেগুলা। তারপরে বিল অফ ল্যাডিং জাহাজের ক্ষেত্রে এসব ব্যাপার-স্যাপার সবকিছু কাগজপত্র কিন্তু এলসির সাথে থাকতে হয়। ঠিক আছে? তো এই কারণেই ইস্যুইং ব্যাংক যখন এলসিটা ওপেন করে শুধু তো নিজের কাছে রাখে না। এটা আবার অ্যাডভাইজিং ব্যাংকের কাছে পাঠায়। অ্যাডভাইজিং ব্যাংক আবার ওকে করে বলে যে, "হ্যাঁ ভাই ঠিক আছে কোনো অসুবিধা নাই। আমরা এই শর্তে রাজি আছি।" বুঝতে পারছেন? ব্যাপারটা এরকম। এইটুক বুঝছেন? ইস্যুইং ব্যাংক হচ্ছে ইম্পোর্টারের ব্যাংক। যেই ব্যাংক হচ্ছে এলসিটা ইস্যু করে বা এলসিটা ওপেন করে দেয়। বা যেই ব্যাংকটা পেমেন্টের গ্যারান্টি নিতেছে। যে এক্সপোর্টারের টাকাটা পেমেন্টটা করবে হচ্ছে ইস্যুইং ব্যাংক। ইম্পোর্টার তো নিজে টাকা পেমেন্ট করবে না। ইম্পোর্টারের হয়ে কে পেমেন্ট করবে? ইস্যুইং ব্যাংক পেমেন্ট করবে। ঠিক আছে? তার মানে ইম্পোর্টার কোন কারণে টাকা দিতে যদি নাও পারে, যদি ইম্পোর্টার কোন কারণে টাকা নাও দিতে পারে তারপরেও পেমেন্টটা কে দিবে? ইস্যুইং ব্যাংক দিয়ে দিবে। ইস্যুইং ব্যাংক দিয়ে দিবে। এখন আপনারা আমাকে বলতে পারেন, "ম্যাডাম তাহলে ইস্যুইং ব্যাংক দিবে কেন?" ইস্যুইং ব্যাংক দিবে কারণ হচ্ছে তার রেপুটেশনের ব্যাপার। ফরেন ট্রেডের ক্ষেত্রে যখন কোনো একটা ব্যাংক এরকম গ্যারান্টি দেয় যে, "ভাই আমি টাকা দিয়ে দিব। এলসির টাকা দিব।" সেক্ষেত্রে কিন্তু সে যদি না দিতে পারে তাহলে কিন্তু তাদের মান সম্মানের ব্যাপার, তাদের রেপুটেশন ইস্যু। তাদের এলসি কিন্তু কেউ আর অ্যাকসেপ্ট করবে না বিদেশে। তখন কিন্তু তাদের ব্যবসা অনেক খারাপ হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পারছো? তারা কিন্তু আর বিদেশে এই ব্যবসাটা করতে পারবে না। এলসিটার মাধ্যমে তারা তো ১% ২% করে কমিশন পায়। কমিশন তো সে পাবে না। তো ৳১,০০,০০,০০০ র ১% তো মেলা টাকা। এটা তো ফাউ পাইতেছে। তো তারা যদি এই রেপুটেশনটা বজায় না রাখতে পারে তাহলে তো আসলে এই ব্যবসাগুলো তারা করতে পারবে না। কিন্তু তাদেরও তো ইম্পোর্টারকে ঠেকায় রাখার একটা উপায় আছে। যেমন ধরো তোমাদেরকে আমি একটু আগে বললাম, তোমরা কি আমার সাথে আছো? হুম। ধরো আমি বলতেছি যে ইস্যুইং ব্যাংক পেমেন্ট করে দিব। ইম্পোর্টার টাকা না দিতে পারলেও করে দিব। বললাম না একটু আগে? এখন ইম্পোর্টারের প্রোডাক্ট গুলা আসবে কার কাছে? ব্যাংকের কাছে আসবে। ইস্যুইং ব্যাংকের কাছেই তো মানে আসবে। মানে কাগজপত্রগুলো তো আ ইস্যুইং ব্যাংকের কাছে থাকবে। মানে ধরো জাহাজে মালামাল আসলো। কিন্তু কাগজপত্র ছাড়া কি মাল ছাড়াইতে পারবে? তাহলে এই প্রোডাক্ট গুলো ছাড়াতে পারবে না। তাহলে আ ইস্যুইং ব্যাংকের কিন্তু কোনো লস নাই। কোন কারণে যদি ইম্পোর্টার টাকা নাও দিতে পারে, এই প্রোডাক্ট বেইচ্চা তারা টাকা নিয়ে নিতে পারবে। কোন ব্যাপার নাই। তো সেই ক্ষেত্রে ইম্পোর্টার কিন্তু এই রিস্ক নিতে যাবে না। অল্প কয়টা টাকার জন্য তারা এত টাকা ইয়ে করতে যাবে না। মানে এত টাকা লস করতে যাবে না। তো সাধারণত ইম্পোর্টার টাকা দিয়ে দেয়।
নিয়ম হচ্ছে এলসিটা ওপেন করার সময় পুরো টাকা দিয়ে দেওয়া। কিন্তু অনেক সময় হয় না যে সম্পর্ক ভালো। বলল যে, "ভাই আমার তো এই পুরা টাকাটা নাই। আমি 60% টাকা দিতেছি। 40% টাকা আমি মাল আসার পরে দিব।" তো সম্পর্কের খাতিরে অনেক সময় ব্যাংকাররা এরকম লোন দেয়, বুঝছো? 40% হয়তো ব্যাংক লোন দিয়ে দিছে। তো লোনের টাকা তো সে ফেরত দিবই। কারণ লোনের টাকা ফেরত না দিলে তো সে প্রোডাক্ট চালাইতে পারবে না। কাহিনী আছে ব্যাপারটা, বুঝছো? হ্যাঁ। তো পোলাপান একটু কি ক্লিয়ার? জি ম্যাম। বাকিরা ঘুমায়ও না। কোথাও না বুঝলে প্রশ্ন করো। পরে দেখি একটু নিচে যাও। সো এইটা আসলে প্রসেসটা একটা সিম্পল প্রসেস আমি বললাম আর পার্টি গুলা নিয়েও কথা বললাম। আচ্ছা। আর ৫ নাম্বার একটা পার্টি আছে। আমরা কিন্তু পার্টির মধ্যেই আছি। একটা হচ্ছে নেগোশিয়েটিং ব্যাংক। নেগোশিয়েটিং ব্যাংকটা আমি ক্লাসে বুঝাবো। এটা একটু ডিফিকাল্ট কনসেপ্ট সেটা এখন তোমারে বুঝাইলে আবার তুমি বুঝবা না। সিফাত বা সাদমান তোমরা একটু মনে করায় দিও যে ম্যাডাম পার্টিস এর মধ্যে ৪ টা বুঝাইছেন, ১ টা বুঝান নাই। এটা আমি বুঝাই দিব। ঠিক আছে? আচ্ছা। এখন বুঝাইলে বুঝবা না। এবার আসো অ্যাডভান্টেজ কি? এলসির সুবিধা কি? এক্সপোর্টার এর কি সুবিধা? ইম্পোর্টার এর কি সুবিধা? জানা দরকার আছে না? পরীক্ষার সময় তো আসে এসব প্রশ্ন। সুবিধাটা কি দেখো? সিম্পল আমি যদি চিন্তা করি এক্সপোর্টার এর কি সুবিধা? এক্সপোর্টার সুবিধা হলো কি? যে ওই যে পেমেন্টের গ্যারান্টি পাওয়া যায়। তাহলে তো তার রিস্ক নাই। রিস্ক কমে গেল না? হুম, রিস্ক কমে গেল। তারপর নেগোসিয়েশন অফ বিল ইস পসিবল আন্ডার এলসি। এইটা আবার ওই ৫ নাম্বার পার্টির সাথে কানেক্টেড। আচ্ছা আমি বলে দেই। ওই যে ধরো এলসিটা তো ১ম এ তৈরি করে ইস্যুইং ব্যাংক। ইস্যুইং ব্যাংক তৈরি করে কার কাছে পাঠায়? কার কাছে পাঠায়? অ্যাডভাইজিং ব্যাংকের কাছে পাঠায়। মানে এক্সপোর্টার ব্যাংকের কাছে পাঠায়। ওই যে ইয়ার জন্য যে ভেরিফাই করার জন্য। তো এই এলসির এগেইনস্ট একটা বিল তৈরি হয় না? মানে ধরো যেকোনো একটা প্রোডাক্ট যখন আমরা লোকালিও কোনো একটা দোকান থেকে কিনি, আমাদের একটা বিল দেয় না? একটা বিল তো তৈরি হয়। তো এই যে বিলটা তৈরি হয়, এই বিলটা বাট্টা করা যায়, ডিসকাউন্টিং করা যায়। ডিসকাউন্ট কইরা এক্সপোর্টার চাইলে আগে টাকা নিয়ে নিতে পারে অ্যাডভাইজিং ব্যাংকের কাছ থেকে। এটার হিসাবটা তুমি দেখো। যেমন ধরো তুমি এলসি অ্যাডভাইজিং ব্যাংকে গেল এলসিটা। কিন্তু এলসি পেমেন্টটা ইস্যুইং ব্যাংক দিবে ধরো ১ মাস পরে। কিন্তু এক্সপোর্টারের আজকেই টাকা দরকার। এক্সপোর্টার অ্যাডভাইজিং ব্যাংকে গিয়ে বলল, "ভাই পেমেন্ট তো গ্যারান্টিড আপনি জানেনই ১ মাস পরে টাকা দিবে। আপনি আমার এখন টাকাটা দিয়ে দেন। যখন পেমেন্ট আসবে আপনি তখন পুরোটা নিয়ে নিন। আমার এখন ডিসকাউন্টিং করে দেন।" তাহলে হয়তো অল্প কিছু টাকা বাদ দিয়ে এরপরে ব্যাংক টাকাটা দেয়। ডিসকাউন্টিং তো বুঝো বাট্টা করা, বিল বাট্টা করা। যত টাকা বিল হবে তার থেকে একটু কম পাবে। এক্সপোর্টার একটু কম পাবে। আর ১ মাস পরে অ্যাডভাইজিং ব্যাংক পুরো টাকা নিয়ে নিবে। তো এই নেগোসিয়েশন অফ বিল বা বিলের ডিসকাউন্টিং করা সম্ভব এলসি থাকার কারণে। কারণ এলসি না থাকলে বা এই গ্যারান্টি না থাকলে কোন ব্যাংক কিন্তু সাহস করত না এই বিল-টিল বাট্টা-বুট্টা করার। ব্যাপারটা কি বুঝতে পারছো? যেহেতু পেমেন্ট গ্যারান্টিড কেমনে? ইস্যুইং ব্যাংক তো পেমেন্ট দিবই। দিব না? ইস্যুইং ব্যাংক পেমেন্ট দিবেই। অ্যাডভাইজিং ব্যাংক যদি মানে এক্সপোর্টার এর যদি আজকে টাকা দরকার হয়, সে চাইলে এই বিলটা অ্যাডভাইজিং ব্যাংকের কাছে ডিসকাউন্টিং করে আজকে টাকা নিয়ে নিতে পারে। ব্যাপারটা এটা বলছি, বুঝছো? আর আর অ্যাডভাইজিং ব্যাংক ১ মাস পরে টাকাটা নিবে। মানে পেমেন্টটা তো যাবে হচ্ছে ১ মাস পরে। ইম্পোর্টার এর ব্যাংকার বা ইস্যুইং ব্যাংক তো পেমেন্টটা পাঠাবে ১ মাস পর। কিন্তু এক্সপোর্টার এর যদি আজকেই টাকা দরকার হয়, তাহলে ওই বিলের এগেইনস্ট এ অ্যা মানে এলসির এগেইনস্ট এ যে বিলটা হবে, সেই বিলটারে ডিসকাউন্টিং করে আজকে চাইলে টাকা নিতে পারে। ধরো বিল হইছে ৳১০,০০,০০০ ডিসকাউন্টিং কইরা হয়তোবা ৳৯,০০,০০০ নিল। অ্যাডভাইজিং ব্যাংক ১ মাস পরে ৳১০,০০,০০০ পাবে। মাঝখান দিয়ে তার ৳১,০০,০০০ লাভ। আর পেমেন্ট তো গ্যারান্টি তোমরা তো জানোই। এবার বুঝছো? আচ্ছা ৩ নাম্বার দেখো। বাকিগুলা ঘুমায় নাকি? পরীক্ষায় আসলে বুঝবি। না ম্যাম অ্যাডভান্সমেন্ট টু বি জায়গায় আছি। অবটেইনড। হ্যাঁ, জায়গা থাক। হ্যাঁ, প্লিজ জায়গায় থাক। বেশি সময় নষ্ট করব না। আর ১০ মিনিট পড়াবো। দেখ ৩ নাম্বার বলছি অ্যাডভান্স মে বি অবটেইনড মানে এক্সপোর্টার
লোন পাইতে পারে। সহজ ভাষায় বুঝ তাইলেই হবে। ৩ নাম্বার বলছি এক্সপোর্টার লোন পেতে পারে। এলসির এগেইনস্ট এ কি পেতে পারে? লোন পাইতে পারে। এখন তোমরা আমাকে বলতে পারো যে ম্যাডাম এক্সপোর্টার মানে সেলার। সেলার লোন পাইতে পারে। সেলার কার কাছ থেকে লোন পাইতে পারে? সেলার obviously লোন পাইলে তো পাবে এক্সপোর্টারের ব্যাংকারের কাছ থেকে বা অ্যাডভাইজিং ব্যাংকের কাছ থেকেই তো পাবে। তাই না? লোন কার কাছ থেকে পাবে? অ্যাডভাইজিং ব্যাংকের কাছ থেকে পাবে। এখন লোনটা কিসের জন্য? প্যাকিং ক্রেডিট মানে হচ্ছে প্রোডাক্টটা তৈরি করার জন্য টাকা লাগতে পারে। যেমন ধরো এক্সপোর্টার মানে সেলার। আমাদের বাংলাদেশ থেকে একটা অর্ডার গেল ওদের ওইখানে ইউএসএ তে একটা অর্ডার গেল যে এরকম ১০০ পিস ১০০ পিস হচ্ছে শার্টের অর্ডার গেল। তো এক্সপোর্টার ইউএসএ যে এক্সপোর্টার সে তার অ্যাডভাইজিং ব্যাংকে গিয়ে বলল, "ভাই এরকম তো অর্ডার পাইছি। এলসিও তৈরি হইছে, এলসি তো আপনি পাইছেন। কিন্তু প্রোডাক্ট যে আমি তৈরি করে দিমু আমার কাছে টাকা নাই। আপনি আমারে কিছু লোন দেন।" প্রোডাক্ট তৈরি কইরা তারপরে বাংলাদেশে পাঠায় দিলে পেমেন্ট যখন আসবো তখন আপনি টাকা নিয়ে নিয়েন। এইভাবে অ্যাডভাইজিং ব্যাংকের কাছ থেকে এক্সপোর্টার লোন পায়। এক্সপোর্টারে তো লোন দিবেই। কারণ পেমেন্ট তো গ্যারান্টিড। তোমরা কি এই ব্যাপারে কোনো সন্দেহ আছে তোমাদের? No, ma'am. এই ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ নাই। এক্সপোর্টার বা সেলার অর্ডার পাইছে বাংলাদেশের কাছ থেকে ১০০ পিস শার্ট দিতে হবে। তো ১০০ পিস শার্ট যে দিব তার কাছে টাকা নাই প্রোডাক্ট তৈরি করার জন্য। তো অ্যাডভাইজিং ব্যাংকে বলছে, "ভাই আপনি আমার কিছু লোন দেন।" পুরো টাকা না, হয়তো অল্প কিছু টাকা হয়তোবা লোন চাইছে। তো অ্যাডভাইজিং ব্যাংক লোন দিল। এক্সপোর্টার প্রোডাক্ট তৈরি কইরা বাংলাদেশে পাঠাইলো। বাংলাদেশের ইস্যুইং ব্যাংক হচ্ছে টাকা অ্যাডভাইজিং ব্যাংকে পাঠায় দিল। অ্যাডভাইজিং ব্যাংক যত টাকা লোন দিছিল সেটা কাইটা রেখে বাকিটা দিয়ে দিব ইয়ারে এক্সপোর্টারে। সমস্যা কি? কোন সমস্যা আছে? No, ma'am. জি, দিস ইস বিজনেস। দিস ইস ফরেন ট্রেড। বুঝতে পারছো? এভাবে ফরেন ট্রেড গুলা হয়। আচ্ছা। তাহলে এই ৩ টা পয়েন্ট আমরা বুঝছি নাকি? ৪ নাম্বার হচ্ছে এক্সচেঞ্জ রেস্ট্রিকশন ক্যান বি নোন। আচ্ছা, এটা হচ্ছে কি একেক দেশে একেক প্রোডাক্ট অ্যালাউড। যেমন ধরো কিছু দেশে মানে ধরো কি বলবো? ওখানে হচ্ছে তোমার ড্রিংকস করা, করা খুবই নরমাল ব্যাপার। কিন্তু বাংলাদেশের কালচারে সেটা খুব একটা নরমাল না। তো ওই দেশের কি নরমাল বা ওই দেশের কালচারের সাথে কি যায় বা আমাদের দেশের কালচারের সাথে কি যায়, এই ব্যাপারগুলা কিন্তু আমরা এমনিতে জানতে পারি না। কিন্তু যখন অথবা ডলার রেট বলো, পাউন্ডের রেট বলো, এই বর্তমান কি অবস্থা চলতেছে, এই জিনিসগুলা, এগুলা কিন্তু ইম্পোর্টারের হয়ে ইস্যুইং ব্যাংক কাজ করে এটার জন্য। আর এক্সপোর্টারের হয়ে কাজ করে অ্যাডভাইজিং ব্যাংক। অ্যাডভাইজিং ব্যাংক কিন্তু এই রিস্ক গুলা নিয়ে ফেলে। যে আসলে কোন দেশে কোন প্রোডাক্ট অ্যালাউড হবে বা কালচার ওয়াইজ ঠিক তারা এগুলা করবে কিনা সব ব্যাপার কিন্তু এক্সচেঞ্জ রেট কত সকল ব্যাপার কিন্তু এক্সপোর্টারের হয়ে কে দেখে? অ্যাডভাইজিং ব্যাংক দেখে। হ্যাঁ, হ্যাঁ। মনে রাখতে হবে সবসময়ই মানে মার্কেট রেট অনুযায়ী এগুলা হয়। বর্তমান মার্কেট রেট যেটা হবে, ডলারের দাম যদি ৳১২০ হয় তাহলে ১২০, যদি ডলারের দাম ১১৯ তাহলে ১১৯ এরকম হবে। ফরেন ট্রেড এ কখনোই কোন রকমের ফিক্সড রেট ধরে কিন্তু ব্যবসা হয় না। এটা তোমরা জানো। এটা কিন্তু সবসময় ভেরিয়েবল হয়। হ্যাঁ? তো ওইভাবে বলাই থাকে যে মার্কেট রেট অনুযায়ী পেমেন্ট হবে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে কি তোমরা বুঝতে পারছো যে আসলে এলসি ওপেন করার কারণে এক্সপোর্টার কি বেনিফিট পায়? এটা আমরা মোটামুটি ক্লিয়ার হইছি। হইছি কিনা? আচ্ছা, এবার আসো ইম্পোর্টার এর কি সুবিধা? পরীক্ষায় কিন্তু আসতে পারে। ইম্পোর্টার মানে বায়ার। যে প্রোডাক্ট কিনতাছে ওই যে বাংলাদেশের বায়ার, বুঝছো? তার কি সুবিধা আছে? সে কি করছে? পেমেন্ট ইস মেড ইফ এভরি কন্ডিশন ইস মেট। এই সুবিধাটা হচ্ছে তোমরা একটু নোট লিখে রাখো ভুইল্লা যাবে পরে। সেটা হচ্ছে কি প্রোডাক্ট যখন আসে আ
সব ঠিকঠাক মতো আসলেই তো ইস্যুইং ব্যাংক পেমেন্ট দেয় নাকি? তার আগে তো ইস্যুইং ব্যাংক পেমেন্ট দেয় না, দেয়? তো এগুলোর ভেরিফিকেশন কে করে? ইস্যুইং ব্যাংক করে দেয়। এটা কিন্তু ইম্পোর্টারের পার্সোনালি কোনো প্যারা খাইতে হয় না এটার জন্য। ইম্পোর্টারের হয়ে এই কাজটা কে করে দেয়? যে আসলে প্রপারলি আসছে কিনা, যে কোয়ান্টিটি বলছিল আসছে কিনা, প্রাইস-টাইস ওকে আছে কিনা, যেই ওয়েতে আসতে বলছিল ওটা এয়ারে হইলে এয়ার অথবা সেটা যদি মেরিন পথে আসে তাহলে মেরিন পথে আসছে কিনা। সকল ব্যাপার, সকল কন্ডিশন মিট আপ হইছে কিনা, এটা ঠিকঠাক আছে কিনা, এটা জেনে এরপরে পেমেন্ট দেয়। এটা করে কে? ইস্যুইং ব্যাংক। কার হয়ে এই কাজটা করে দিচ্ছে? মানে ইম্পোর্টার। ইম্পোর্টারের কাজটা কিন্তু সেই করে দিতেছে। ইম্পোর্টারে কিন্তু কোনো এখানে স্ট্রেস নিতে হচ্ছে না। তাহলে এটা একটা সুবিধা না? পেমেন্ট দিয়ে দিল। হ্যাঁ, আচ্ছা। তারপর ২ নাম্বার দেখো, লোনস অর মার্জিন ক্যান বি অবটেইনড। দেখো, আগের কেসে এক্সপোর্টারকে লোন দিচ্ছিল অ্যাডভাইজিং ব্যাংক। ঠিক একইভাবে ইম্পোর্টারকে কিন্তু ইস্যুইং ব্যাংক লোন দেয়। সেটা কেমন? ওই যে তোমাদেরকে বললাম না যে এলসি ওপেন করতে গেছে ১০,০০,০০০ টাকা হচ্ছে প্রোডাক্টের মূল্য, বা এলসি করতে গেলে ১০,০০,০০০ টাকা লাগবে। ১০,০০,০০০ টাকা তোমার কাছে নাই, মানে বাংলাদেশী যে বায়ার উনার কাছে নাই। তার কাছে হয়তোবা ৬,০০,০০০ টাকা আছে। তাহলে ব্যাংকে গেল। ব্যাংকে গিয়ে বলল, "ভাই আমার কাছে তো ১০,০০,০০০ নাই। কিন্তু এলসি তো আমার ওপেন করতে হবে। আপনার সাথে তো আমার বহুদিনের ব্যবসা-বাণিজ্য। আপনি আমাকে ৪,০০,০০০ টাকা লোন দেন। সেই লোন দিয়ে আমি এলসিটা ওপেন করি। যখন প্রোডাক্ট আসবে তখন আপনি ৪,০০,০০০ টাকা আম আমি আপনাকে পরিশোধ করে দিব, তারপরেই মাল ছাড়াবো।" তোমাদের একটু আগে বললাম না যে লোন পরিশোধ না করলে তো আসলে মালই ছাড়াইতে পারবে না। এবার বুঝতে পারছো? হুম। ৪,০০,০০০ টাকা যে লোন নিছো, হ্যাঁ, ইন্টারেস্ট মানে লোন মানেই তো ইন্টারেস্ট ভাই। যেই লোনই তুমি নাও, সেটা তুমি ফরেন ট্রেড এর জন্য লোন নেও বা যেই হাউস লোন নাও, কার লোন নাও, হোয়াটএভার ইউ টেক, লোন মানেই ইন্টারেস্ট কাউন্ট হবে। তাহলে ৪,০০,০০০ এর এগেইনস্ট এ তোমার ইন্টারেস্ট হতে থাকবে যতক্ষণ তুমি পরিশোধ না করতে পারো। এই আরকি। তো ওগুলা তো আর অত বেশি দিনের জন্য আটকায় থাকে না। তো ইন্টারেস্ট অত বেশি আহামরি হয় না। কারণ মাল তো ছাড়াইতে হয় তাদের তাড়াতাড়ি। তো মাল ছাড়ানোর জন্য টাকা তো দিতেই হবে। বুঝতে পারছো? তাহলে সবাই কি এক্সপোর্টার এবং ইম্পোর্টার এর সুবিধাটা বুঝতে পারছো? ম্যাম ২ নাম্বারটা যদি আবার বলতেন। ২ Advantages নাম্বারটা of LC বলেছি। to the importer. Loans or margin can be obtained. জি, এটা জি। এটা আমি বলেছি, ওই যে ধরো বাংলাদেশী যে বায়ার আছে না, ইম্পোর্টার, সে তো এলসি ওপেন করবে, তাই না? সে তো এলসিটা ওপেন করবে। কার কাছে গিয়ে করবে? ইস্যুইং ব্যাংকের কাছেই তো। তার যে ব্যাংক আছে সেই তো এলসিটা ইস্যু করে দিবে। তো ওইখানে যে যাবে, পুরা টাকা দিয়েই কিন্তু এলসিটা ওপেন করা লাগে। বুঝতে পারছো? মানে যত টাকার মাল সে আনাবে ইউএসএ থেকে, পুরা টাকা জমা দিয়া এরপরে কিন্তু তার এলসি ওপেন করা লাগে। কিন্তু ধরো এই ইম্পোর্টারের কাছে পুরা টাকা নাই। ৬,০০,০০০ টাকা আছে। তার কাছে আর ৪,০০,০০০ টাকা নাই। তাহলে সে ব্যাংকের বলতে পারে, ইস্যুইং ব্যাংকের কাছে, মানে তার যে ব্যাংকটা, সেই ব্যাংকের কাছে গিয়ে বলতে পারে যে, "ভাই, আমি তো এলসি ওপেন করব কিন্তু আমার কাছে পুরা টাকা নাই। আপনি আমারে ৪,০০,০০০ টাকা লোন দেন। যখন প্রোডাক্ট আসবে তখন মাল ছাড়ানোর আগে আপনারে ৪,০০,০০০ টাকা লোন পরিশোধ কইরা আমি মাল ছাড়ায় নিবো।" এই হচ্ছে ব্যাপার। কোন কনফিউশন আছে? নো ম্যাম। আচ্ছা, এইবার টাইপস অফ এলসি যেটা, সেটা আপনাদের হোমওয়ার্ক প্লিজ একটু লিখে রাখেন। এখানে সুন্দর করে ডিটেইলে লেখা আছে। আপনারা খালি পড়ে আসবেন আর আমাকে একটু ফিডব্যাক দিবেন। টাইপস অফ এলসি একটু দেখি তো নিচে যান তো। হ্যাঁ, খুবই সহজ। এখানে সুন্দর করে ডিটেইলেও একটু লেখা আছে। হ্যাঁ? আপনারা একটু পড়ে আসবেন আর আমাকে একটু ফিডব্যাক দিবেন। হোমওয়ার্ক একটু লিখবেন যে এটা হোমওয়ার্ক। আগামী ক্লাসের জন্য এটা হোমওয়ার্ক। ঠিক আছে? আমি এখন অ্যাটেন্ডেন্স নিবো, বাচ্চারা। সো আমি আপনাদের সবাইকে আবারও রিকোয়েস্ট করতেছি, ডেটা কালেকশন এর ক্ষেত্রে যে যেখানে প্রবলেমে পড়বেন প্লিজ আমাকে জানান। আগামীকালকের মধ্যেই একটা আপডেট দেন। যেই গ্রুপেরই হন আপনি,
একটা আপডেট যে ম্যাডাম এতটুকু আগাইছি, এই সমস্যাটা স্ট্রাগল করতেছি। সমস্যাটা সমাধান হলে ১ দিনের মধ্যে বা ২ দিনের মধ্যে আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। আমাকে একটা আপডেট দিয়েন কালকে, হ্যাঁ? ঠিক আছে? আচ্ছা 090 104 Yes, ma'am. 164 001 Present, ma'am. আপনাদের থার্ড কুইজের নাম্বার পাইছেন? জি ম্যাম, অনেক ভালো হয়েছে। বাবারে বাবা! যেই পরিমাণ নাম্বার, এই নাম্বারে অনেক খারাপ হইছে ম্যাম। খারাপ হইছে? খাতা দেখানো যাবে না কুইজের? অবশ্যই দেখানো যাবে। কিন্তু সেটা কবে পারবো? সোমবারে পারতে পারি। কালকে পারবো না ওকে মনে ম্যাম। হয়। আচ্ছা 002 ম্যাম আনন্দ অসুস্থ ম্যাম, মানে ক্লাসে থাকতে পারে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। 009 ম্যাম প্রেজেন্ট ম্যাম। 011 Yes, ma'am. আসলেই তোমাদের মনে হচ্ছে আমি কম নাম্বার দিচ্ছি? কি বলো? না ম্যাম, নাম্বার অনেক বেশি আসছে, সমস্যা নাই। কি জানি পোলাপান কত কিছু চিন্তা করে। যাই হোক অসুবিধা নাই, খাতাপত্র দেখো। দেখতে তো কোনো অসুবিধা নাই। 015 016 Yes, ma'am. 19 Yes, ma'am. 21 Yes, ma'am. 23 Yes, ma'am. 28 Present, ma'am. 35 Yes, ma'am. 36 Yes, ma'am. 39 40